আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হালকেনস্টাইন এইচএসসি একাডেমিক অর্থনীতি প্রথম পত্র ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাফিউসামাদ আবির, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমরা যে অধ্যায়টি পড়ছিলাম সেটি হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার। তো বাজার অধ্যায়ে আমরা অনেক কিছু শিখেছি, যে বাজারে কোন কোন ধরনের হয়ে থাকে, কি কি বাজার, আয়তনের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার, কি কি, এছাড়াও বাজারে উৎপাদনের প্রতিষ্ঠানগুলোর যে কীরকম ভারসাম্য, কিভাবে অর্জিত হয়, কি অর্জিত হয়, এই সম্পর্কে আমরা বিস্তারিত পূর্বের দুইটি ক্লাসে জেনেছি। তো আজকে আমরা আমাদের এই অধ্যায়ের যে সারসংক্ষেপ সে বিষয়ে আলোচনা করব, যে এই অধ্যায় থেকে আমরা আসলে কি শিখেছি। বাজার থেকে আমরা অর্থনীতির কোন কোন বিষয়ে অর্থনীতির বাজার সম্পর্কে আমরা কী কী ধারণা লাভ করেছি সেটারই একটা ওভারভিউ দেখব এবং আমরা কিছু প্রশ্ন সলভ করব। তো আমরা ফার্স্টেই যেটা দেখেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে বাজার কি। আমরা জানি যে অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, এ বিষয়ে কিন্তু আমরা পূর্বেই জেনেছি। বাজার বলতে অর্থনীতিতে তাহলে কি বোঝায়? অর্থনীতিতে বাজার হচ্ছে কোনো নির্দিষ্ট পণ্য ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে বিক্রি করা হবে এটা নির্দিষ্ট দামে। তাহলে বাজারের জন্য আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দাম, পণ্য, ক্রেতা, বিক্রেতা। এটার জন্য কি কোনো স্থান বা কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে এখানে বাজার সম্পর্কে আমরা যদি দেখি, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে কোনো দ্রব্যকে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করা। তাহলে এই যে জিনিসটা, নির্ধারিত দামে কোনো একটা পণ্যকে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে বিক্রয় করা, এটাই হচ্ছে কি বাজারের বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা যে বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। আমরা দেখেছি যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে দুই প্রকার, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা পারফেক্ট কম্পিটিশন, সেটা হচ্ছে যখন অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির মাধ্যমে পণ্যের দাম নির্ধারণ করে। কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি যে কখনো একজন বিক্রেতা, কখনো দুইজন বিক্রেতা, কখনো একজন ক্রেতা, কখনো দুইজন ক্রেতা, কখনো কতিপয় কিছু ক্রেতা বা বিক্রেতা মিলে বাজারকে নিয়ন্ত্রণ করে। সেটা হচ্ছে কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। আবার এখানে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের মধ্যে ছিল, প্রকারভেদের মধ্যে ছিল একচেটিয়া বাজার, যেখানে ক্রেতা থাকে অসংখ্য কিন্তু বিক্রেতা থাকে মাত্র একজন। একজন বিক্রেতা যখন সম্পূর্ণ বাজারকে নিয়ন্ত্রণ করে তখন সেটাকে আমরা বলি একচেটিয়া বাজার। আবার ডুওপলি বা যেটাতে হচ্ছে বিক্রেতার সংখ্যা থাকে দুইজন, একজন একে অপরের উপর নির্ভরশীল থাকে, দাম নিয়ন্ত্রণে একজন আরেকজনের ক্ষেত্রে দাম পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। এই যে দুইজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা যখন থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি ডুওপলি বাজার। আবার যখন দুইয়ের অধিক কিন্তু খুব বেশি নয় এরকম বিক্রেতা থাকে তখন সেটাকে আমরা জানি কি বলে, সেটাকে বলা হচ্ছে অলিগোপলি বাজার। এছাড়াও আমরা আরও যে বাজারগুলো সম্পর্কে পড়েছি সেটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, যেখানে একের অধিক বিক্রেতা থাকে এবং তারা কি সমজাতীয় সদৃশ কিন্তু অভিন্ন নয় এরকম পণ্য বিক্রি করে থাকে এবং তাদের মধ্যে কি বিজ্ঞাপনের একটা প্রভাব থাকে এবং এক একজনের দামের ক্ষেত্রে এক এক রকম বৈশিষ্ট্য থাকে। এরকম বিভিন্ন বিষয় রয়েছে। এদের একটা হচ্ছে এই বাজারে অবাধ প্রবেশ এবং প্রস্থানের সুযোগ থাকে, কোনো বাধা থাকে না। এই বিষয়গুলো হচ্ছে কি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম। এরপর আমরা আসছি মনপশ্রেণী। মনপশ্রেণীতে হচ্ছে কি অসংখ্য বিক্রেতা কিন্তু ক্রেতা থাকবে একজন। যখন অসংখ্য বিক্রেতার মধ্যে ক্রেতা থাকবে একজন তখন সেটাকে বলা হচ্ছে মনপশ্রেণী। আবার অসংখ্য বিক্রেতা কিন্তু ক্রেতা যদি থাকে দুইজন তখন সেটাকে বলা হচ্ছে কি ডুওপশ্রেণী। আবার কতিপয় কিছু অর্থাৎ একাধিক, দুই বা ততোধিক, দুইয়ের অধিক ক্রেতা থাকে কিন্তু বিক্রেতা থাকে হচ্ছে অসংখ্য, তখন সেটা ক্রেতা এবং বিক্রেতা দুইয়ের অধিক এবং উভয় পরিমাণে কি সমান থাকে তখন সেটাকে বলা হচ্ছে অলিগোপশ্রেণী বাজার। আর এই বাজারের ক্ষেত্রে কিছু বৃহৎ বা বড় ক্রেতা মিলে পুরো বাজারটাকে নিয়ন্ত্রণ করে থাকে, যেটা আমরা পূর্বে দেখেছি যে ক্ষুদ্র সংখ্যক বিক্রেতা থাকে এবং ক্ষুদ্র সংখ্যক কি ক্রেতা থাকে। কিন্তু এক্ষেত্রে কি ক্রেতা এবং বিক্রেতারা একে অন্যের সাথে কি
কয়েকজন বড় ক্রেতা মিলে পুরো বাজারকে নিয়ন্ত্রণ করে। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কি মনোপসনিস্টিক বাজার, যেটাতে হচ্ছে স্বল্প সংখ্যক বিক্রেতা এবং স্বল্প সংখ্যক ক্রেতায় থাকে। আবার যেটা ছিল সেটা হচ্ছে কার্যকর প্রতিযোগিতামূলক বাজার। কার্যকর প্রতিযোগিতামূলক বাজার মূলত একচেটিয়া বাজারই, কিন্তু তার মধ্যে কিছুটা প্রতিযোগিতা থাকে যা একচেটিয়া বাজারের শোষণকে কিছুটা হলেও রোধ করে, যে কারণে হচ্ছে এটাকে কার্যকরী প্রতিযোগিতামূলক বাজার বলা হয়ে থাকে। আর দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার হচ্ছে যেটাতে শুধু একজন ক্রেতা এবং একজন বিক্রেতা দুজনের মধ্যে হচ্ছে কোনো পণ্য ক্রয় বিক্রয়, এটি সাধারণত গোপনে হয়ে থাকে। এ বিষয়ে কিন্তু আমরা জেনেছি। এরপরে আমরা জেনেছি ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট অর্থাৎ মূলধন বাজার এবং মুদ্রা বাজার সম্পর্কে। মূলধন বাজার সম্পর্কে আমরা কি জেনেছিলাম? মূলধন বাজার হচ্ছে যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণ দেয়, অর্থাৎ কোনো আর্থিক বা ঋণদানকারী প্রতিষ্ঠান যখন দীর্ঘমেয়াদে ঋণ প্রদান করে তখন সেটাকে বলা হচ্ছে মূলধন বাজার। কিন্তু যেটা যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান সেটাকে স্বল্প মেয়াদে ঋণ প্রদান করে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কি মুদ্রা বাজার। যে স্বল্প সময়ে, যেমন ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বল্প মেয়াদী ঋণ হিসেবে অর্থের লেনদেনের সমষ্টিগত কার্যক্রম করে থাকে, এটাকে বলা হচ্ছে কি মুদ্রা বাজার। এরপর থাকে বিস্তৃত বাজার, যদি কোনো বাজারের যে পণ্য সেটা সরবরাহকে দীর্ঘ এবং স্থায়ী করা হয়, দীর্ঘস্থায়ী করা হয় এবং সেটাকে পরিবহনযোগ্য করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি বিস্তৃত বাজার, অর্থাৎ একটা বাজারকে নানান জায়গায় ছড়িয়ে দেওয়া। এটাই হচ্ছে মূলত বিস্তৃত বাজারের মূল বৈশিষ্ট্য। এরপরে আমরা ফার্ম এবং শিল্প সম্পর্কে জেনেছি যে যখন একক মালিকানাধীন অনেকগুলো যে কোনো একটা পণ্যের উৎপাদন পরিচালিত হয় তখন সেটা হচ্ছে কি একটা ফার্ম বলে, এরকম প্রতিষ্ঠান যে এই উৎপাদন কার্য পরিচালনা করে থাকে তাকে বলে ফার্ম। আর এই অনেকগুলো ফার্মের সমষ্টিকে একত্রে আমরা বলতে পারি কি শিল্প। অনেকগুলো ফার্মের সমষ্টিকে একত্রে বলে শিল্প। এরপর আসি আমরা যে বিভিন্ন ফার্মের যে ভারসাম্য শর্ত সম্পর্কে আমরা কিন্তু একটু পড়েছি। তো ফার্মের ভারসাম্য কীভাবে অর্জিত হয়, ফার্মের ভারসাম্য অর্জনের বিষয়ের যে প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত, এই শর্তগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। যে প্রয়োজনীয় শর্তের ক্ষেত্রে আমরা দেখেছি যে MR = MC হইতে হবে সব সময়। এরপর পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে আমরা দেখেছি যে MC রেখার ঢাল > MR রেখার ঢাল হইতে হবে। এরপর আমরা অতিরিক্ত শর্তগুলো দেখেছি যে P = MC হলে স্বাভাবিক মুনাফা, P = AC হলে স্বাভাবিক মুনাফা, P AC হলে অতিরিক্ত মুনাফা, আবার AC > P AVC হলে ক্ষতি স্বীকার করে উৎপাদন কিভাবে ফার্ম পরিচালনা করে যায় এ বিষয়ে আমরা চিত্রসহ ব্যাখ্যা কিন্তু সম্পূর্ণ দেখেছি। তো এভাবেই কিন্তু আমরা পুরো বাজারের যে সম্পূর্ণ ধারণা ছিল সেটি কিন্তু আমরা পেয়েছি, যে বাজার আসলে কিভাবে পরিচালিত হয়, কিভাবে প্রকার ভেদ করা হয়, তারপর বাজার কিভাবে ভারসাম্যে আসে, বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে কীরকম ইন্টারাকশন হয়, এই সবগুলো বিষয় কিন্তু আমরা এই বাজারের অধ্যায়ে জেনেছি। এখন এই অধ্যায় থেকে আমরা চলুন কিছু MCQ বা বহু নির্বাচনী প্রশ্ন সলভ করে আসি, যে আমরা এই অধ্যায় থেকে কি কি জিনিস শিখলাম এই জিনিসের জন্য নিজেকে একটু যাচাই করে নিই। এখন দেখলাম কোন বাজারের পণ্য সমজাতীয়, এ বিষয়ে কিন্তু আমরা পড়েছি যে কোন বাজারে সমজাতীয় পণ্য বিক্রয় করা হয়, যে বাজার হচ্ছে কি ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা কি অসংখ্য, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হচ্ছে কি সমজাতীয় পণ্য বিক্রয় করা হয়। এরপর আমরা যদি পরের প্রশ্ন দেখি, কোন ধরনের বাজারে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, এটার জন্য আমাদের বুঝতে হবে অস্থিতিস্থাপক যোগান কি। অস্থিতিস্থাপক যোগান হচ্ছে যে চাহিদা বা দামের সাথে সাথে কি যোগানকে চাইলেই পরিবর্তন করা যায় না, যদি পরিবর্তন করা যায় তাহলে সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক, আর যদি পরিবর্তন করা না যায়, অসম্ভব হয় বা খুবই কঠিন হয়, তাহলে সেটাকে বলি আমরা হচ্ছে কি অস্থিতিস্থাপক। তাহলে আমরা একটু দেখি যে কোন বাজারে চাইলেই যোগান পরিবর্তন করা যায় না ঝটপট, সেটা হচ্ছে কি অতি স্বল্পকালীন বাজার। তাহলে কোন ধরনের বাজারে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হবে, এটা হবে অতি স্বল্পকালীন বাজার। এরপরে আসি কোন বাজারে প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল। আমরা পড়েছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = AR = MR হয়। তাই প্রান্তিক আয় মানে কি MR বা মার্জিনাল রেভিনিউ, যেটাকে আমরা বলি বাংলায় প্রান্তিক আয়। তার মানে এটা কোন বাজারের বৈশিষ্ট্য, ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। এরপর আসি কতিপয় বিক্রেতার বাজার কয়টি। তাহলে বিক্রেতা কতিপয় বিক্রেতা, একজন থাকলে হচ্ছে একচেটিয়া, দুইজন থাকলে হচ্ছে
পলি, তারপর অসংখ্য থাকলে হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। কিন্তু যদি দুইয়ের অধিক কতিপয় কিছু বিক্রেতা থাকে তাহলে সেটাকে আমরা বলি সাধারণত অলিগোপলি বাজার। এরপরে আসি আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে। এখানে অপশন আছে শাকসবজির বাজার, মাছের বাজার, তরল দুধের বাজার, স্বর্ণের বাজার। এখন শাকসবজির বাজার তো এই যে মুহূর্তে শুরু মুহূর্তেই শেষ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে কি অতি স্বল্পকালীন বাজার। মাছের বাজারের ক্ষেত্রেও বৈশিষ্ট্য তাই, তরল দুধের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস। তাহলে এই প্রথম তিনটা অপশনই হচ্ছে উত্তর না, এগুলো হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। কিন্তু স্বর্ণের বাজারের কথা যদি আমরা চিন্তা করি, বিভিন্ন জায়গায় স্বর্ণ একটা রেয়ার মেটেরিয়াল, যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আহরিত হয়ে পরিবহনের মাধ্যমে, আমদানি রপ্তানির মাধ্যমে বিভিন্ন দেশে যায়। তাহলে এটা একটা কি আন্তর্জাতিক বাজারের উদাহরণ। তারপর আসি কোন বাজারটি মনবশ্রেণী বাজারের বিপরীত অবস্থান নির্দেশ করে। এখন আমরা এটা যদি চিন্তা করি যে মনবশ্রেণী বাজার কোনটা, মনবশ্রেণী বাজার আসলে কি, কোন বাজারকে মনবশ্রেণী বাজার বলা হয়। মনবশ্রেণী বাজারের ক্ষেত্রে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে কি বিক্রেতা থাকবে অসংখ্য কিন্তু ক্রেতা থাকবে একজন। অসংখ্য বিক্রেতা এবং একজন ক্রেতা যে বাজারে, সেটা হচ্ছে মনবশ্রেণী। তাইলে এটার বিপরীত যদি আমরা চিন্তা করি, বিপরীত করতে হলে কি হবে, বিপরীত হবে হচ্ছে বিক্রেতা থাকবে একজন কিন্তু ক্রেতা থাকবে অসংখ্য। তাহলে বিক্রেতা একজন ক্রেতা অসংখ্য কোন বাজারে, সেটা হচ্ছে আমাদের মনোপলি বাজারে। তাহলে এটার আনসার হচ্ছে মনোপলি। এরপর ফার্মের ভারসাম্যের পর্যাপ্ত শর্ত কোনটি। পর্যাপ্ত শর্ত জিনিসটা যেন আমরা কি পড়েছিলাম, পর্যাপ্ত শর্ত পড়েছিলাম হচ্ছে যে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল। তো এখানে আমরা দেখি অপশনগুলো কি কি আছে, যে হচ্ছে ডেল এমসি ডিভাইডেড বাই ডেল কিউ ইকুয়াল টু ডেল এমআর ডিভাইডেড বাই ডেল কিউ। তার মানে হচ্ছে এখানে এমসি রেখার ঢাল সমান এমআর রেখার ঢাল, তার মানে এটা ভুল। এখানে দেখি এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, তাহলে এই যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখানে দেওয়া আছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এখানে দেওয়া আছে লেস দেন, যে দুইটা আমরা পর্যাপ্ত শর্তে পাইনি। পর্যাপ্ত শর্তে আমরা কি পেয়েছিলাম, এই যে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, তাহলে এটার আনসার হচ্ছে এটা। এরপর আসি পূর্ণ প্রযোজিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি সত্য। তাহলে আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি। এ আর ইকুয়াল টু এমআর, এ আর গ্রেটার দেন এমআর, টি আর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, এমআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এখন পূর্ণ প্রযোজিতামূলক বাজারের ক্ষেত্রে আমরা কি দেখেছি, এ আর কি গ্রেটার দেন এমআর হয় না, এ আর এমআর এর চেয়ে গ্রেটার হয় না। এ আর এমআর এর চেয়ে গ্রেটার হয় কোন বাজারে, এ আর এমআর এর চেয়ে গ্রেটার হয় হচ্ছে একচেটিয়া বাজারে। তারপর এমআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। আমরা দেখেছি যে পূর্ণ প্রযোজিতামূলক বাজারে এমআর রেখা হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল, তার মানে এই জিনিসটাও হবে না। তারপর টি আর রেখা ভূমি অক্ষের সমান্তরাল, না এই জিনিসটা তো আমরা পাইনি। আমরা পেয়েছি হচ্ছে কি পূর্ণ প্রযোজিতামূলক বাজারে টি আর হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সরল রেখা হয়, তাহলে বাকি থাকে হচ্ছে এই এ আর ইকুয়াল টু এমআর। আমরা দেখেছি পূর্ণ প্রযোজিতামূলক বাজারে কি পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, তার মানে এটার আনসার হচ্ছে ক। এখন দেখি কোনো বিশেষ এলাকার মধ্যে সীমাবদ্ধ দ্রব্যের বাজারকে কি বলে। কোনো একটা বিশেষ এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে স্থানীয় বাজার। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি যাই, যে কোন বাজারে শুধুমাত্র চাহিদার ভিত্তিতে দ্রব্যের দাম ওঠানামা করে। অপশনগুলো যদি আমরা একটু দেখি, অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। তো অতি স্বল্পকালীন আমরা জানি যে চাহিদা অস্থিতিস্থাপক, চাইলে চাহিদা পরিবর্তন করা যায় না, তাহলে এটা বাদ। স্বল্পকালীন হচ্ছে কিছুটা করা যায়, পুরোপুরি করা যায় না, তাই না, তাহলে এটাও বাদ। আর অতি দীর্ঘকালীনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অতি দীর্ঘকালীনের ক্ষেত্রে আমরা দেখেছি যে অতি দীর্ঘকালীনতে হচ্ছে মৃত্যুর হার, জনসংখ্যা বৃদ্ধি, এই সকল কিছু, শিক্ষার হার, তারপরে যন্ত্রপাতি উদ্ভাবন, সকল কিছু মিলিয়ে অতি দীর্ঘকালীনে হচ্ছে কি দ্রব্যের দাম ওঠানামা করে থাকে। তাহলে দ্রব্যের দাম শুধুমাত্র চাহিদার ভিত্তিতে করে থাকে কোনটা, দীর্ঘকালীন বাজারে। এখন দেখি শাকসবজির বাজার কোন ধরনের বাজার। শাকসবজি পচনশীল দ্রব্য, চাইলেই যোগান বাড়ানো যায় না, চাইলেই হচ্ছে নতুন করে শুরু করে দেওয়া যায় না, সেটা হচ্ছে কি অতি স্বল্পকালীন বাজার। এখন দেখি নিচের উদ্দীপকের আলোকে 12 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন দেখি যে বিক্রয়ের পরিমাণ 1 2 3 4, দাম হচ্ছে 10 10 10 10, তাহলে এখানে দাম হচ্ছে স্থির। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বাজারটির নাম কি। তাহলে কোন বাজারের দাম স্থির থাকে, আমরা পড়েছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে কি দাম স্থির থাকে, তাহলে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
এরপরে আমরা যদি দেখি যে দুধের বাজার কোন ধরনের বাজার। দুধের বাজার একই জিনিস আমি চিন্তা করি যে দুধের বাজারে চাইলেই যোগান কিন্তু বাড়ানো বা কমানো সম্ভব হয় না, তার মানে এটা হচ্ছে কি এটা অতি স্বল্পকালীন বাজার। মনোপশ্রেণী বাজারে ক্রেতার সংখ্যা কত? আমরা মনোপলিতে দেখেছি যে ক্রেতার সংখ্যা অসংখ্য, বিক্রেতা একজন। তো এটারই যখন উল্টে দিব তখনই সেটা হয়ে যাবে কি মনোপশ্রেণী। তাহলে মনোপশ্রেণীতে হচ্ছে বিক্রেতার সংখ্যা অসংখ্য কিন্তু ক্রেতার সংখ্যা হচ্ছে একজন। তাহলে মনোপশ্রেণী বাজারে ক্রেতার সংখ্যা একজন। ফুলকপি কোন বাজারের উদাহরণ? নিত্য প্রয়োজনীয় শাকসবজির আন্ডারেই পড়ে, তাহলে এটাও হচ্ছে অতি স্বল্পকালীন বাজারের উদাহরণ। এরপর আসি ফার্মের স্বল্পকালীন ভারসাম্যে প্রয়োজনীয় শর্ত কোনটি? ফার্মের স্বল্পকালীন ভারসাম্যে প্রয়োজনীয় শর্ত কোনটি ছিল? আমরা প্রয়োজনীয় শর্তের ক্ষেত্রে দেখেছি MR = MC হলেই সেটা প্রয়োজনীয় শর্তকে পূরণ করে থাকে। আমরা যদি পরবর্তীতে দেখি তাহলে আমরা দেখব যে নিচের চিত্র অনুসারে ফার্মটির মুনাফা কত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি একচেটিয়া বাজারের ভারসাম্যের চিত্র দেওয়া আছে। তো এখান থেকে আমরা ফার্মের মুনাফা বের করব। কিভাবে বের করব? আমরা ফার্স্টে বের করব হচ্ছে কি টিআর, আর বের করব হচ্ছে কি টিসি। আমরা টিআর থেকে টিসি বাদ দিলে কিন্তু আমরা ফার্মের মুনাফা পেয়ে যাব। তাহলে টিআর সমান হচ্ছে P × Q। এখানে দেখি আমরা যে এখানে দাম কোথায় নির্ধারিত হয়। একচেটিয়া বাজার আমরা জানি যে AR বরাবর দাম নির্ধারিত, অর্থাৎ এই বিন্দুতে দাম কত? 6 টাকা। তাহলে টিআর হবে 6 গুণ কোয়ান্টিটি কত এখানে 2, তাহলে 6 গুণ 2 = 12। এই গেল আমাদের টিআর। এখন আমরা বের করব টিসি। টিসি সমান কি ছিল? AC × Q। আমরা দেখি যে এসি রেখা কোথায় ছেদ করেছে, তাই যে এসি হচ্ছে F বিন্দুতে। F বিন্দুতে দাম কত হচ্ছে 5, তাহলে F বিন্দুতে দাম হচ্ছে 5। তাহলে গুণ দেব হচ্ছে আমার কোয়ান্টিটি দিয়ে, কোয়ান্টিটি হচ্ছে 2, তাহলে কোয়ান্টিটি 2। তাহলে এখানে আমার তাহলে কি বের হলো যে আমার যদি আমি হিসাব করি তাহলে এখানে টিআর বের হয়েছে টোটাল রেভিনিউ বা মোট আয় হচ্ছে 12 এবং মোট ব্যয় হচ্ছে 10। তাহলে 12 বিয়োগ 10 যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমার মুনাফাটা বের হয়ে যাচ্ছে। তাহলে মুনাফা হচ্ছে 2 টাকা। এবার দেখো অর্থনীতিতে বাজার বলতে কি বুঝো? বাজার বলতে কি আমরা কি কোনো নির্দিষ্ট পণ্য, নির্দিষ্ট স্থান, ক্রেতা বিক্রেতার দর কষাকষি, নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয় বিক্রয় কার্যক্রমকে, কোন জিনিসটাকে আমরা বাজার বলি? আমরা জানি যে বাজার বলতে নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় না। এখন কোনো নির্দিষ্ট পণ্যকে কি শুধু বাজার বোঝায়? শুধু পণ্যকে তো বাজার বোঝাইতে পারে না। দর কষাকষিকেও নিশ্চয়ই বাজার বোঝাইতে পারে না। আমরা জানি বাজার বলতে কী কইতে হবে? নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয় বিক্রয় কার্যক্রমকে। এই যে নির্দিষ্ট দামে একটা পণ্যের ক্রয় বিক্রয়ের যে সম্পূর্ণ কার্যক্রম সবটুকুকে মিলিয়ে হবে হচ্ছে বাজার। শুধুমাত্র একটা দিয়ে কখনো বাজার হবে না। আয়তনের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়? আয়তনের ভিত্তিতে আমরা জানি বাজারকে ভাগ করা হচ্ছে কি 3 ভাগে। আয়তনের ভিত্তিতে কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়। স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার? প্রতিযোগিতার ভিত্তিতে বাজার 2 প্রকার। একটা কি পূর্ণ প্রতিযোগিতামূলক আর একটা অপূর্ণ প্রতিযোগিতামূলক। তারপর অপূর্ণ প্রতিযোগিতামূলকের অনেকগুলো ভাগ রয়েছে। সময়ের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? সময়ের ভিত্তিতে আমরা কি কি পেয়েছিলাম? অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। তাহলে সময়ের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায় হচ্ছে 4 ভাগে। এবং এখন পরবর্তীতে প্রশ্ন হচ্ছে অতি স্বল্পকালীন বাজার কোনটি? তাহলে আমরা দেখি অতি স্বল্পকালীন বাজার হচ্ছে কোনটি? ধান, সবজি, পেঁয়াজ, আলু কোনটার বাজার? এখানে যদি আমরা দেখি যে সবজি, কাঁচা দুধ এগুলো হচ্ছে কি সংরক্ষণ করা যায় না সহজে, চাইলে কি যোগান বাড়ানো সম্ভব হয় না। তার মানে এটা হচ্ছে আমার অতি স্বল্পকালীন বাজারের উদাহরণ। আবার যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র 2 জন সে ধরনের বাজারকে কি বলে? আমরা বিক্রেতার সংখ্যা 2 জন হলে পড়েছি হচ্ছে ডুওপলি, আর ক্রেতার সংখ্যা 2 জন হলে সেটা হয় ডুওপসনি বাজার। তাহলে এখানে এটা হচ্ছে ডুওপসনি মার্কেট। তো এরপরে যদি আমরা দেখি, এরপরে আমরা দেখব হচ্ছে সৃজনশীল প্রশ্নের সমাধান। যে আমরা তো এমসিকিউগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি, আমরা পড়েছি চ্যাপ্টারগুলো থেকে যে এমসিকিউ আসলে কিভাবে আসতে পারে। এখন আমরা একটু সৃজনশীল সমাধান দেখব।
তো আমাদের জন্মদিনের উপহার হিসেবে ছেলে ও মেয়েকে তার বাবা কম্পিউটার ও প্রাইস বন্ড কিনে দেওয়ায় মনস্থির করলেন। অনেক কম্পিউটারের দোকান যাচাই করে একই গুণসম্পন্ন কম্পিউটারের একই দাম দেখতে পেলেন। প্রাইস বন্ড ক্রয় করতে গিয়ে দেখলেন ওই পণ্যের বিক্রেতা শুধুমাত্র সঞ্চয় অধিদপ্তর। এটা হচ্ছে ঢাকা বোর্ড 21-এর প্রশ্ন। আমরা যদি এই প্রশ্নটা একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে কি কি। এটার প্রথম প্রশ্ন হচ্ছে মনবশ্রেণী বাজার কাকে বলে। তাহলে মনবশ্রেণী বাজার সম্পর্কে আমরা জানি কি, মনবশ্রেণী বাজার হচ্ছে সেই বাজার যেখানে বিক্রেতা থাকবে অসংখ্য কিন্তু ক্রেতা থাকবে মাত্র একজন। তাহলে সেটাই হচ্ছে আমার কি মনবশ্রেণী বাজার। এরপর একচেটিয়া বাজারের গড় আয় রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন? এই বিষয়ে কিন্তু আমরা পড়েছি যে গড় আয় রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন? কেননা একচেটিয়া বাজারে যখনই আমি দাম বৃদ্ধি করব, দাম বৃদ্ধির সাথে সাথে কিন্তু কি আমার টোটাল রেভিনিউটা হ্রাস পেতে থাকবে। কারণ কি ওইটার চাহিদা কমতে থাকবে, মানুষ ওই জিনিসটা কম ক্রয় করবে, সেই কারণে কি ওইটার টোটাল রেভিনিউটা আস্তে আস্তে কমতে থাকবে। আর টোটাল রেভিনিউ যদি কমতে থাকে আমার অ্যাভারেজ রেভিনিউ কি কমতেই থাকবে, গড় আয়ও ঠিক সেইভাবে কমবে। যে কারণে এটা হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে যখনই আমি পরিমাণ বাড়াবো। চিত্রে যদি আমরা দেখাই যে কোয়ান্টিটির পরিমাণ যখন 1 তখন থাকবে হয়তো এখানে, কোয়ান্টিটির পরিমাণ যখন 2 তখন এখানে, কোয়ান্টিটির পরিমাণ যখন 3 তখন এখানে। এভাবেই হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় এয়ার রেখা। এটা হচ্ছে একচেটিয়া বাজারে এয়ার রেখা নিম্নগামী হওয়ার যে বিষয়টা সেটা। এবার উদ্দীপকে উল্লেখিত কম্পিউটার যে বাজারের পণ্য নির্দেশ করে তার 3টি বৈশিষ্ট্য লেখো। এখন কম্পিউটার আসলে কোন বাজারের পণ্য? আমাদের যদি আমরা আশেপাশে দেখি কম্পিউটার কি শুধুমাত্র একটা কোম্পানি বিক্রি করে? না, শুধু একটা কোম্পানি বিক্রি করে না। তার মানে এটা কি মনোপলি হইতে পারে না। আবার যদি আমরা চিন্তা করি কম্পিউটার কি অসংখ্য কোম্পানি বিক্রি করে? না, কম্পিউটারের অসংখ্য কোম্পানিও কিন্তু নাই। তাহলে ঠিক কিসের বিষয়? কম্পিউটারের ক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারি যে দামের মধ্যে কি ভিন্নতা। এখানে কিন্তু কিছু ক্লু দেওয়া আছে কি যে অনেকগুলো কম্পিউটারের দোকান তিনি যাচাই বাছাই করে দেখেছেন যে একই গুণ সম্পন্ন কম্পিউটারের একই দাম দেখতে পেলেন, অর্থাৎ দামের কিন্তু সিমিলারিটিস রয়েছে। আবার কম্পিউটারের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি পণ্যগুলোর মধ্যে সাদৃশ্য রয়েছে এবং অভিন্ন নয়। আর কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে বিজ্ঞাপন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা কম্পিউটার তৈরিকারী প্রতিষ্ঠানই কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে তার ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে কম্পিউটার হচ্ছে কি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ। তাহলে একচেটিয়া বাজারের প্রতিযোগিতামূলক বাজারের 3টি বৈশিষ্ট্য লিখতে হবে। 3টি বৈশিষ্ট্য আসলে আমি বলেই দিয়েছি। একটা হচ্ছে বিজ্ঞাপনের প্রভাব থাকে, তারপর পণ্যগুলোর মধ্যে সাদৃশ্য এবং রয়েছে এবং এগুলো অভিন্ন নয়। এছাড়াও যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে কি দামের মধ্যে একটা আবার বিক্রেতার প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতাও থাকে, কিছুটা প্রতিযোগিতাও বিদ্যমান থাকে। তো এরকম এই 3টা বৈশিষ্ট্য যদি আপনি লিখে দেন তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপর আসি উদ্দীপকে উল্লেখিত কম্পিউটার ও প্রাইস বন্ডের বাজার দরের পার্থক্য। তাহলে বাজার দরের পার্থক্য আমরা কম্পিউটারেরটা জানিছি যে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আমরা দেখি যে প্রাইস বন্ড আসলে কোন বাজারের অন্তর্ভুক্ত। যে প্রাইস বন্ড ক্রয় করতে গিয়ে জন্মদিনের উপহারের জন্য একজন বাবা প্রাইস বন্ড ক্রয় করতে গিয়ে দেখলেন যে ওই পণ্যের বিক্রেতা শুধুমাত্র কি সঞ্চয় অধিদপ্তর। তাহলে শুধুমাত্র যদি সঞ্চয় অধিদপ্তর হয় বিক্রেতা, তার মানে হচ্ছে বিক্রেতা হচ্ছে একজন। তাহলে কোন বাজারে বিক্রেতা একজন থাকে? আমরা জানি বিক্রেতা একজন থাকে হচ্ছে একচেটিয়া বাজারে। তাহলে আমরা এখানে 2টা বাজারের পার্থক্য লিখতে পারবো। একচেটিয়া বাজার এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের যে পার্থক্য সেটাই যদি আমরা তুলে দিতে পারি তাহলে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। এবার আসি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা কি চিত্র দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্ব অক্ষে হচ্ছে দাম, আয়, ব্যয়। এখানে একটা এআর এবং ইকুয়ালস এমআর দেখতে পাচ্ছি, একটা এসি রেখা, একটা এমসি রেখা আছে। তাহলে চিত্রটা কি আমাদের কাছে পরিচিত? আমার মনে হচ্ছে হ্যাঁ, চিত্রটা আমাদের কাছে পরিচিত। এই চিত্রটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে
ভারসাম্য আমরা পড়েছিলাম, সেই ভারসাম্যের চিত্র। তো এটাও এসেছিল ঢাকা বোর্ড 21-এ, আর অনুরূপ প্রশ্ন এসেছিল ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ড 22-এ। তো চলুন আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে ফেলি যে কি কি চেয়েছে এখানে। যে বাজার কাকে বলে, বাজার সম্পর্কে আমরা কি জানি? বাজার সম্পর্কে আমরা জানি একটি নির্দিষ্ট পণ্য, যে কোনো একটি পণ্য নির্দিষ্ট দামে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে বিক্রি হয় কি বলে? বাজার বলে। বাজারের ক্ষেত্রে আমরা জানি যে কোন জিনিসটি বাজারের ক্ষেত্রে নির্দিষ্ট স্থান কোনো বৈশিষ্ট্য নয়। এরপরে আসি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন AR=MR হয়, বা একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন, যে কোনো দুইটার একটা প্রশ্ন ব্যাখ্যা করতে হয়। এখানে আমরা যদি দেখি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR=MR কেন হয়, এই যে আমরা পড়েছি যে এক অধিক বিক্রয় করার ফলে যে আয় হয় টিআরও ঠিক একই হারে চেঞ্জ হয়। যেমন একটার দাম যদি একটার জন্য যদি 10 টাকা পাওয়া যায়, দুইটার জন্য পাওয়া যায় হচ্ছে 20 টাকা, তিনটার জন্য পাওয়া যায় হচ্ছে 30 টাকা। এখানে যদি আমরা AR হিসাব করি তাহলে হচ্ছে 10 10 10। আবার যদি MRও হিসাব করতে চাই, MR হিসাব করলেও কিন্তু একই জিনিস আসে, 10 10 আর 10। তাহলে এই যে ঠিক একই, যে এই কারণেই কিন্তু যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR=MR হয়। আবার আসি আমরা এটার দ্বিতীয় অংশে, যে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন ব্যাখ্যা করো। একচেটিয়া বাজারের ক্ষেত্রে আমরা দেখেছি বিক্রেতা হচ্ছে একজন বিক্রেতা, মানে হচ্ছে কি সেই সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ করে সকল উৎপাদন কাজ পরিচালনা করে থাকে। তাহলে একজনই যদি সব কিছু করে থাকে, তাহলে ফার্মের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে অনেকগুলো ফার্ম মিলে হচ্ছে শিল্প। তাহলে যখন একটা ফার্মই সকল কিছু উৎপাদন করবে এবং বিক্রয় করবে, তখন কিন্তু সেই একটা ফার্মই সম্পূর্ণ শিল্পকে রিপ্রেজেন্ট করে। এবার আসি যে আচ্ছা, আরেকটা প্রশ্ন রয়েছে, পূর্ণ প্রতিযোগিতা ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন? কেন দাম গ্রহীতা বলা হয়? কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম চাইলেই সে হচ্ছে যোগানে বা দামে কোনো প্রকার ভূমিকা রাখতে পারে না। সে যতই উৎপাদন বৃদ্ধি করুক বা যতই উৎপাদন হ্রাস করুক, সে কখনোই তার কি করতে পারে না, মূল যে বাজারের, যে সম্পূর্ণ বাজারের উপর কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। এই কারণে সে হচ্ছে বাজারে যে বিদ্যমান দাম থাকে সেটাকে গ্রহণ করে। এই জন্য তাকে প্রাইস গ্রহীতা বা দাম গ্রহীতা বা প্রাইস টেকার বলা হয়ে থাকে। এবার আসি উদ্দীপক থেকে প্রতিষ্ঠানটির মোট মুনাফা নির্ণয় করো। আমরা মুনাফা নির্ণয় করতে পারি খুব সহজে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কোন বাজার? বাজারটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা যদি একটু হিসাব করে ফেলি, যে এখানে আমার মুনাফা বের করব সমান টিআর মাইনাস টিসি। আমরা এখানে টিআর বের করে ফেলি। টিআর হচ্ছে কত? টিআর হচ্ছে পি ইন্টু কিউ। আমরা জানি P=AR কি MR। তাহলে পি ইন্টু কিউ, তাহলে 8 8 দেখি 8 8 64। তাহলে টিআর হচ্ছে 64। এখন বের করবো হচ্ছে আমাদের টিসি। টিসি কীভাবে বের করবো? টিসি=AC ইন্টু কিউ। তাহলে এই যে এখানে এসি আছে, এসি হচ্ছে 6 আর এখানে হচ্ছে 8। তাহলে 6 8 হচ্ছে 48। তাহলে এই দুইটার যে বিয়োগফল, এই বিয়োগটা ফলে হচ্ছে আমার কি বলে, এই প্রতিষ্ঠান অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে ফার্ম আছে, এই ফার্মের মোট মুনাফা। এটা আমরা সহজেই কিন্তু বলে দিতে পারি। তাহলে এটা হচ্ছে 16। তারপর এখন যদি আমরা আসি পরবর্তী প্রশ্নে, 8 একক উৎপাদন স্তরে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে 10 টাকা হলে প্রতিষ্ঠানটির মোট মুনাফার উপর কি প্রভাব পড়বে? আমরা গতে পেয়েছি মুনাফা হচ্ছে কি 16 টাকা। এবার চলুন আমরা ঘ নং প্রশ্নটা একটু সলভ করে ফেলি। ঘ নং প্রশ্নটাতে আমাদেরকে বলা হয়েছে যে 8 একক উৎপাদন স্তরে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে 10 টাকা হলে। তো এই হচ্ছে আমার 8 একক উৎপাদন স্তর, এখানে গড় ব্যয় হচ্ছে 6 টাকা। এখন গড় ব্যয় বৃদ্ধি পেয়ে যদি 10 টাকা হয়ে যায়, অর্থাৎ গড় ব্যয় রেখাটা যদি এখানে চলে যায়, তাহলে আমার মুনাফার উপর কি প্রভাব পড়বে? তো আমরা এটা বের করে ফেলতে পারি সেম সিস্টেম, যে মুনাফা সমান টিআর মাইনাস
টিসি। তাহলে মুনাফা সমান টি আর মাইনাস টিসি হলে টি আর ইকুয়াল টু পি ইন্টু কিউ, টিসি ইকুয়াল টু এসি ইন্টু কিউ। এখানে পি হচ্ছে আমার কত, 8 টাকা, আমার কিউ হচ্ছে 8 টাকা, তাহলে এটা হচ্ছে 64। এখন এসি রেখাটা হচ্ছে কি আমার আগে ছিল হচ্ছে 6, 6 থেকে কততে গেল 8 একক উৎপাদন স্তরে বৃদ্ধি পেয়ে হচ্ছে 10 টাকা, তাহলে এই যে এখানে লাভ দিয়ে উপরের দিকে উঠে গেল 10 টাকায়, তাহলে আমার হচ্ছে 10 ইন্টু 8 হয়ে যাবে, এটা হচ্ছে 80। তার মানে হচ্ছে কি আমার মুনাফার উপর একটা প্রভাব পড়তেছে। তো এটা কেমন প্রভাব পড়তেছে, তাহলে 64 মাইনাস 80, তাহলে 64 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে অবশ্যই এটা একটা ঋণাত্মক মান আসবে। সেটা হবে কত, সেটা হয়ে যাচ্ছে হচ্ছে 16। তার মানে হচ্ছে কি -16। পূর্বে যেটা আমরা করেছিলাম তখন ছিল +16, অর্থাৎ অতিরিক্ত মুনাফা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি -16 আসতেছে। তার মানে হচ্ছে কি এখানে ফার্মটা হচ্ছে কি ক্ষতির সম্মুখীন হচ্ছে, অর্থাৎ তাহলে আমরা লিখে দিতে পারি -16 যেহেতু, তাহলে ক্ষতি হচ্ছে তার 16 টাকা ক্ষতি হচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা লিখে গুছিয়ে লিখতে হয়, আমরা হচ্ছে ম্যাথটা করব, ম্যাথটা করে আমরা দিয়ে দেবো যে 8 একক উৎপাদন স্তরে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে 10 টাকা হলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়। তাহলে ঠিক এভাবেই কিন্তু আমাদের এই কোশ্চেনটাও আমরা সলভ করে ফেলতে পারি। এবার আসি আমরা আরেকটা প্রশ্ন, যেখানে হচ্ছে এখানে আমরা এই চিত্রটা আমাদের পরিচিত, এই চিত্রে কোনটা চিত্র, এটা হচ্ছে একচেটিয়া বাজারের যে ভারসাম্য, সেই ভারসাম্যের চিত্র। তাহলে এখানে আমরা এই চিত্রটা থেকে দেখতে পাচ্ছি যে এখানে 3টা দাম দেওয়া আছে, P1 P0 P2, এখানে একটা পরিমাণ দেওয়া আছে Q0, এখানে হচ্ছে MR আর MC হচ্ছে কি টি বিন্দুতে ছেদ করেছে, এই যে টি বিন্দুতে ছেদ করেছে, MR ইকুয়াল টু MC হচ্ছে টি বিন্দুতে, আবার AR রেখা যে হচ্ছে সেখানে দাম নির্ধারিত হচ্ছে। এবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এসি রেখা ছেদ করেছে হচ্ছে জি বিন্দুতে, আর হচ্ছে এফ একটা বিন্দু রয়েছে। এখন আমরা এখান থেকে প্রশ্নগুলো একটু দেখে ফেলি যে মনোপসনী বাজার কি। মনোপসনী বাজার হচ্ছে মনোপলি বাজারের উল্টো। মনোপলিতে হচ্ছে একজন বিক্রেতা, মনোপসনীতে হচ্ছে একজন ক্রেতা। মনোপলিতে হচ্ছে অসংখ্য ক্রেতা, মনোপসনীতে হচ্ছে অসংখ্য বিক্রেতা। তাহলে যে বাজারে একজন ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা বিদ্যমান থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কি মনোপসনী বাজার। এখন দেখি একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন কেন, যেটা আমরা পূর্বের সিকিউ সলিউশনে আমরা বলেছি একচেটিয়া বাজারে কেন ফার্ম ও শিল্প অভিন্ন হয়। কারণ একচেটিয়া বাজারে একটা ফার্মই পুরো বাজারকে নিয়ন্ত্রণ করে, পুরো শিল্পকে নিয়ন্ত্রণ করে। এখন দেখি উদ্দীপকে ভারসাম্য বিন্দু চিহ্নিত করে মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ভারসাম্য বিন্দুর জন্য আমরা প্রয়োজনীয় শর্ত দেখেছিলাম হচ্ছে MR ইকুয়াল টু MC, যেটা হচ্ছে এই যেখানে টি বিন্দুতে। আর হচ্ছে পর্যাপ্ত শর্ত ছিল আমাদের কি, পর্যাপ্ত শর্ত ছিল হচ্ছে MC রেখার ডাল গ্রেটার দেন MR রেখার ডাল, যেটা এখানে হয়েছে MC রেখার ডাল গ্রেটার দেন MR রেখার ডাল। তাহলে এখানে আমরা বের করে ফেলি মুনাফা। মুনাফা বের করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে টোটাল রেভিনিউ বা মোট আয়। টোটাল রেভিনিউ হচ্ছে TR ইকুয়াল টু P ইন্টু কিউ। তাহলে এখানে আমার P হচ্ছে P0, দুঃখিত, এখানে হচ্ছে হ্যাঁ AR বরাবর হচ্ছে এই যে P0, তাহলে এখানে আমার TR হচ্ছে P0 আর কিউ হচ্ছে কত Q0। তাহলে এখন আমার পুরো এই যে আয়তটা আছে, এই যে পুরো আয়তটা আছে, এটাই হচ্ছে আমার টোটাল রেভিনিউ। তাহলে P0 ও Q0 F, তাহলে P0 ও Q0 F এই গেল আমার হচ্ছে টোটাল রেভিনিউ। এখন আমরা বের করবো হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট বের করার জন্য হচ্ছে আমার এসি ইন্টু কিউ বের করতে হবে। তো আমার এসি রেখাটা দেখি, এসি রেখাটা হচ্ছে কি জি বিন্দুতে, অর্থাৎ P1, তাহলে হয়ে যাবে P1 ইন্টু কিউ হচ্ছে Q0। তাহলে এটাকে যদি আমরা লিখে ফেলি তাহলে এই যে আমার পুরো যে বক্সটা হবে, এই পুরো বক্সটা হচ্ছে কি আমার টোটাল কস্ট। তাহলে P10 Q0 G, তাহলে আমার টোটাল হচ্ছে P10 Q0 G, এই হচ্ছে আমার মোট ব্যয়। তাহলে আমার ক্ষতির পরিমাণ হবে কতটুকু, এই যে গ্যাপটা আছে এটা হচ্ছে আমার ক্ষতি। তাহলে ক্ষতির পরিমাণ হয়ে যাবে আমার হচ্ছে P1 P0 F G, এটা হচ্ছে আমার কি ক্ষতি। TR মাইনাস TC যদি আমরা বের করি তাহলে এটা আমাদের ক্ষতির পরিমাণ আমরা
বের করতে পারি। এখন উদ্দীপকের এসি রেখা যদি কে বিন্দু দিয়ে যায় তবে ফার্মের উদ্ধৃত নতুন পরিস্থিতি বিশ্লেষণ করো। কি বলেছে? আমাদের এটা যাইতে হবে কে বিন্দু দিয়ে, এসি রেখা যাবে হচ্ছে এসি রেখা যাবে হচ্ছে কে বিন্দু দিয়ে। যদি কে বিন্দু দিয়ে যায় তাহলে আমার কি পরিমাণ চেঞ্জ আসে। এখন আমরা কিন্তু দেখতে পারি যে পারবে যদি কে বিন্দু দিয়ে যায়, এটা যদি হয় কে বিন্দু তাহলে হচ্ছে কি ফার্মে এসি রেখা যদি কে বিন্দু দিয়ে যায় তাহলে এখানে আমরা কিন্তু খেয়াল করতে পারি যে পুরো জিনিসটাই একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি আমি একটু একুরেটলি করতে পারি না, কিন্তু এখানে এফ বিন্দুর চেয়ে একটু নিচে আছে হচ্ছে কে বিন্দুটা। তো সেখানে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে নতুন একটা প্রাইস পাওয়া যাবে, ধরা যাক P3। তাহলে এখানে P3 এর মান কি এসি এর চেয়ে কি হবে? P0 এসি এর চেয়ে কি বড় হবে। তার মানে এসি এর চেয়ে যদি বড় হয় তাহলে এটা যদি আমি একটু চিত্রটা ফ্রেশ করে আঁকি, তাহলে এভাবে যদি আমি একটু আঁকি, আমার এসি ছিল হচ্ছে কোথায়? এসি ছিল উপরে আর এসি ছিল এখানে। তো ধরা গেল এটা হচ্ছে জি বিন্দু, এটা হচ্ছে এফ। কে যদি আমরা এখানে কোনো একটা বিন্দুকে ধরি আর যদি টি এটাকে ধরি, এখন যেখানে এফ বিন্দু এখানে যদি আমি এসিকে নামায় নিয়ে আসি, এইখানে যদি এসি এইখানে যদি চলে আসে তাহলে AC1 এটা হচ্ছে এমসি, তাহলে এটা হয়ে যাবে কি স্বাভাবিক মুনাফা। কিন্তু এসি যদি হচ্ছে এই যে কে বিন্দুটা যেখানে অরিজিনালি দেখাচ্ছে যে AC2, সেখানে যদি একটু নিচে চলে আসে তাহলে আমার কিন্তু হচ্ছে কি পি গ্রেটার দেন এসি, যে শর্তটা আমরা পড়েছিলাম অতিরিক্ত শর্তের ক্ষেত্রে, এই শর্তটা কিন্তু রক্ষা করা হচ্ছে। আর পি গ্রেটার দেন এসি হলে আমরা কি জানি? অতিরিক্ত মুনাফা অর্জিত হয়। তাহলে এসি রেখা যদি কে বিন্দু দিয়ে যায় তবে ফার্মের উদ্বুদ্ধ নতুন পরিস্থিতি হচ্ছে কি অতিরিক্ত মুনাফা। কিন্তু এখানে চিত্রে যদিও একটু ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এই কেটা যদি হচ্ছে এই ঠিক এই জায়গাটা হয় তাহলে কিন্তু আবার স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কখন স্বাভাবিক মুনাফা হয় কখন। এখন এখানে কেন স্বাভাবিক মুনাফা হবে? কারণ এই জায়গায় যদি নেমে আসে তাহলে আমরা বলতে পারবো যে এসি ইকুয়াল টু পি। পি ইকুয়াল টু এসি হইলেই আমাদের স্বাভাবিক মুনাফা, আর পি গ্রেটার দেন এসি হলে হচ্ছে কি অতিরিক্ত মুনাফা। তো ঠিক এভাবেই আমরা এই প্রশ্নগুলো সলভ করে থাকি এবং এইভাবেই আমরা কিন্তু অর্থাৎ এখানে আমরা যে উদাহরণগুলো দেখলাম এই উদাহরণের মধ্যে কিন্তু আমরা হচ্ছে বাজারে বিভিন্ন প্রকারভেদের বাজার দেখেছি, তারপরে বাজারে পূর্ণ প্রযোগিতামূলক বাজারের ভারসাম্য দেখেছি, অপূর্ণ প্রযোগিতামূলক অর্থাৎ একচেটিয়া বাজারের ভারসাম্যের বিষয়েও কিন্তু আমরা এখানে বিস্তারিত প্রশ্নে সলভ করেছি। তাহলে এই ছিল আমাদের বাজার সম্পর্কিত অর্থনীতির চতুর্থ অধ্যায় বাজার সম্পর্কিত বিস্তারিত আলোচনা। সবাই এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।